প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি শুরু করতে চলেছি দ্বাদশ শ্রেণীর গোলীয় তলে আলোর প্রতিসরণ লেন্স এই চ্যাপ্টারটি। এটা লাইটের থার্ড চ্যাপ্টার। তা তোমরা এর আগে দর্পণ পড়েছিলে। তা দর্পণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম অবতল দর্পণ, উত্তল দর্পণ আর সমতল দর্পণ তো ছিলই। তা এই যে গোলীয় তলে আলোর প্রতিসরণ পড়তে গেলে আমাদের গোলীয় তলটা অ্যাকচুয়ালি কি? ধরো একটা গোলক আমি কল্পনা করলাম, এই গোলক কল্পনা করলাম, গোলকের সেন্টার হচ্ছে এটাই। তা এই গোলীয় প্রতিসরক তল হচ্ছে কোন একটা গোলকের, এই গোলকের অংশ যা কি করে দুটি স্বচ্ছ মাধ্যমকে পৃথক করবে। তা ধরো আমি এখান থেকে এটা কেটে নিলাম, নিলে এই যে পার্টটা পড়ছে, ধরো যেটা অবতল দর্পণ হতো তাহলে কি করতাম? অবতল দর্পণ হলে এরকম হতো। কি করবো? এটা এরকম ভাবে না দিয়ে অবতল দর্পণ এই সাইডে কি থাকে, জিঙ্ক মানে অ্যামালগাম কিংবা পাড়া যেটা বলি প্রলেপ থাকে। এই সাইডটা আমি কি করলাম, এই সাইডটা আমি ঘনমাধ্যম করে দিলাম। এটা হচ্ছে ঘনমাধ্যম আর এই সাইডটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে তাহলে এটা হবে হচ্ছে অবতল প্রতিসরক তল, অবতল গোলীয় প্রতিসরক তল। আর যদি ঠিক উল্টো করি, উল্টো ব্যাপারটা কেমন, এই যে উত্তল, আমি এই সাইডটা ঘন করে দিচ্ছি, এই সাইডটা লঘু, উত্তলের দিকটা লঘু, তাহলে সেটা হবে উত্তল প্রতিসরক তল। তাহলে এই গোলীয় প্রতিসরক তল হচ্ছে একটা অবতল প্রতিসরক তল আর একটা হচ্ছে উত্তল প্রতিসরক তল। এই প্রতিসরক, এই উত্তল অবতল প্রতিসরক যে তলগুলো আমি বলছি, এই প্রত্যেকটা তলের ক্ষেত্রে আমরা এই যে দর্পণের ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো পড়েছিলাম সেগুলো আছে, মানে কোনটাকে কি বলা হয়। এই যে দর্পণ, এই দর্পণের বলছে এই যে গোলীয় প্রতিসরক তল, এই যে এটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র, আর এটাকে বলা হয় মেরু। মেরু আর বক্রতা কেন্দ্র যোগ করলে কি পাওয়া যাবে? প্রধান অক্ষ পাওয়া যাবে। আর এখান মেরু থেকে এই পর্যন্ত হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর উন্মেষ হচ্ছে এর যে ব্যাস, সেটাকে আমরা এই যে কাঠটা উহার বক্রতা কেন্দ্রের যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কৌণিক উন্মেষ। আর রৈখিক উন্মেষ আছে, সেগুলো তোমরা পড়বে। তা আমরা এই গোলীয় তলে আলোর প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্ব তৈরি হওয়ার জন্য কতগুলি অঙ্গীকার বা কতগুলি বিষয় আমাদের মনে রাখতে হবে। সেই বিষয়গুলো কি কি সেগুলো তোমরা একটু শুনে নাও। তোমরা বোর্ডে দেখো, তোমাদের স্ক্রিনে চলে আসছে, এটা দেখে নাও এগুলো কি আছে, সেই অঙ্গীকারগুলো আমরা কি কি করব। 1 নম্বর, প্রতিসারক তলের উন্মেষ খুব ক্ষুদ্র হওয়া দরকার, প্রতিসারক তলের উন্মেষ খুব ক্ষুদ্র হবে। 2 নম্বর হলো কেবলমাত্র সমাক্ষীয় রশ্মির প্রতিসরণই বিবেচনা আমরা করব। আর একটা হচ্ছে বস্তু হবে বিন্দু সদৃশ্য, সেটি প্রধান অক্ষের উপর অবস্থিত। 3টে অঙ্গীকার আছে। 1 নম্বর হচ্ছে প্রতিসারক তলের উন্মেষ খুব ক্ষুদ্র ধরা হবে। 2 নম্বর কেবলমাত্র সমাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রেস প্রতিসরণই বিবেচনা করা হবে। 3 নম্বর হচ্ছে বস্তু হবে বিন্দু সদৃশ্য এবং সেটি প্রধান অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে এই অঙ্গীকারগুলো কিন্তু আমরা পড়ব। এই প্রতিবিম্ব অঙ্কন করার সময় বা প্রতিবিম্ব তৈরি করার সময় আমরা কতগুলো চিহ্নের নিয়ম জানি। চিহ্নের নিয়মটা কি তোমরা নিশ্চয়ই জানো, যে আলোকরশ্মির বিপরীতে ধরা হয় কি, আলোকরশ্মির বিপরীতে নেগেটিভ ধরা হয়, আর আলোকরশ্মির দিকে হলে পজিটিভ ধরা হয়। আলোকরশ্মির বিপরীত হলে দূরত্ব হবে ঋণাত্মক, আলোকরশ্মির দিকে হলে হবে ধনাত্মক। আর একটা যে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে বিবেচনা করে, যদি ওয়াই অক্ষ, এই যে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ ডাইরেকশন, এটা ওয়াই অক্ষের উপর দিকে পজিটিভ ডাইরেকশন হলে তাহলে প্রতিবিম্ব এই যে এটা হবে ধনাত্মক প্রতিবিম্ব, আর নিচের দিকে হবে প্রতিবিম্ব দৈর্ঘ্য হচ্ছে ঋণাত্মক। নিচের দিকে হবে মানে উপরটা হচ্ছে প্লাস, নিচেরটা হচ্ছে মাইনাস। তাহলে এই চিহ্ন নিয়মগুলো তোমরা পড়বে।
এখন আমি ওই অবতল প্রতিসারক তলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এবং সেখানে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ এগুলোর মধ্যে সম্পর্ক আমি একটু বার করব। তোমরা পরপর তোমরা দেখে নাও। দেখো, অবতল তলে প্রতিসরণের ক্ষেত্রে তিনটি কেস আছে। একটা হচ্ছে বস্তু সৎ লঘু মাধ্যমে অবস্থিত, মানে বস্তু লঘু মাধ্যমে অবস্থিত, আমি সংক্ষেপে লিখেছি। আর প্রতিবিম্ব অসৎ। 2 নম্বর হচ্ছে বস্তু অসৎ, প্রতিবিম্ব সৎ। আর 3 নম্বর বস্তু সৎ ঘন মাধ্যমে অবস্থিত আর প্রতিবিম্ব অসৎ। আর উত্তল তলে প্রতিসরণের ক্ষেত্রে দেখো, বস্তু সৎ, বস্তু কোথায় আছে? লঘু মাধ্যমে আছে, প্রতিবিম্ব হচ্ছে অসৎ। আর বস্তু সৎ লঘু মাধ্যমে অবস্থিত আর প্রতিবিম্ব হচ্ছে সৎ। আর বস্তু সৎ কিন্তু ঘন মাধ্যমে অবস্থিত আর প্রতিবিম্ব হচ্ছে সৎ। মোট ছখানা কেস আছে। অবতল তলের ক্ষেত্রে 3টে আর উত্তল তলের ক্ষেত্রে 3টে। অবতল তলে 3টে, উত্তল তলে 3টে প্রতিসরণের কেস আছে। তা আমি প্রথমটা একটু করে দেখাচ্ছি। প্রত্যেকটা একই রকম, আমি বলে দেবো। একটা কমন রুল আছে, সেই কমন রুল অনুযায়ী করবে, দেখবে সহজেই হয়ে যাবে। তাহলে অবতল তলের প্রতিসরণ এটা করবে 1 নম্বরটা, বস্তু সৎ, বস্তু কোথায় আছে? লঘু মাধ্যমে অবস্থিত, প্রতিবিম্ব অসৎ। দেখে নাও এটা কিভাবে করছি। মনে করো MP M', এটা একটা অবতল প্রতিসারক তল, অবতল গোলীয় প্রতিসারক তল। তা এই তলের বাম দিকের মাধ্যমে প্রতিসারাঙ্ক μ1 আর ডান দিকের মাধ্যমে প্রতিসারাঙ্ক হচ্ছে μ2। অবভিয়াসলি μ2 গ্রেটার দ্যান μ1 হবে। তা দেখো, এই সি হচ্ছে বক্রতা কেন্দ্র আর ও মনে করে একটা অবজেক্ট আছে। আমি বলেছিলাম যে বস্তু নিতে হয় বিন্দু সদৃশ। তাহলে ওর থেকে একটা রশ্মি এর উপরে মনে করো পড়েছে। এই রশ্মিটা পড়লো। এই রশ্মিটা পড়লে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে। এটা তো এখান থেকে এই সাইডের বাঁ দিকটা তো লঘু মাধ্যম আর ডান দিকটা ঘন মাধ্যম। তাহলে যদি ঘন মাধ্যম হয় তাহলে ঘন মাধ্যমের ক্ষেত্রে অবিলম্বের নিকটে চলে আসবে। তাহলে আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র, সিএন হচ্ছে ওর উপর অবিলম্ব, সিএন হচ্ছে অবিলম্ব। তাহলে এটা দর্পণে কি অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে অবিলম্বের দিকে বেঁকে গেল। আর একটা রশ্মি ওর থেকে বক্রতা কেন্দ্র দিয়ে সোজা OPQ পথে বেরিয়ে যায়। দেখো তো, একটা রশ্মি যাচ্ছে এইভাবে গিয়ে এই চলে গেল, আর একটা রশ্মি সোজা বেরিয়ে গেল। এরা কি কখনো মিলিত হবে? এরা তো মিলিত হওয়ার সম্ভব নয়, কারণ একটা যাচ্ছে এদিকে উপর দিকে, একটা হচ্ছে এই হবে। তাহলে ওরা বেরিয়ে যাচ্ছে, তাহলে কি করে মিলবে? তাহলে এদেরকে উল্টো দিকে বর্ধিত করো। বর্ধিত করলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? এই যে আই হচ্ছে ইমেজ, ওদের হচ্ছে ইমেজ। এটা কি প্রতিবিম্ব? যেহেতু সত্যি মিলিত হয়নি, তাই এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তা এই যে অসৎ প্রতিবিম্ব হলো, এখন আমরা এই আপতন কোণ, প্রতিসরণ কোণ এগুলো একটু বার করে নিই। দেখো, আপতন কোণ কোনটা? এই যে অবিলম্বের সঙ্গে যে কোণটা, এই কোণটা হচ্ছে আপতন কোণ I। আর প্রতিসরণ কোণ কোনটা? এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে R অবিলম্বের সঙ্গে। এটা যদি R হয় তাহলে এইটা বিপরীত কোণ, এটাও R হবে। আমি এই কোণটাকে থিটা ধরছি, থিটা ধরলাম। এই যে কোণটাকে আমি ধরছি থিটা, বড় করে সাইডে লিখছি থিটা, এই যে কোণটাকে। তা আমরা কি করব? একটা ত্রিভুজ ধরে একটু বার করে নিই। তা এটার নাম দিচ্ছি এ পয়েন্ট নাম দিলাম। এ পয়েন্ট যদি নাম দেওয়া হয় তাহলে ত্রিভুজ এসিও থেকে পাচ্ছি, এসিও থেকে পাই কি পাই? দেখো, এসিও থেকে কি পাচ্ছি? দেখো, সাইন আই বাই, এই যে আই মানে কোন কোনটা টোটাল কোণ, সাইন আই বাই এর বিপরীত এই যে এসিও, সাইন আই বাই ওসি ইকুয়াল টু সাইন থিটা বাই ওএ, বা এও লিখতে পারো। এটা এও লিখছি। দ্যাট মিনস সাইন আই বাই সাইন থিটা ইকুয়াল টু ওসি বাই এও। একটা পাওয়া গেল।
কারণ ত্রিভুজের ক্ষেত্রে আমার কি সূত্র জানি, a বাই সাইন ইকুয়াল টু b বাই সাইন ইকুয়াল টু c বাই সাইন c। কোণ বাই একটা বিপরীত বাহু ইকুয়াল টু অপর কোণ বাই বিপরীত বাহু সাইন, এটাই হবে। আর ত্রিভুজ এসিআই থেকে কি পাই, ত্রিভুজ এসিআই থেকে পাই, তুমি নাম কোণগুলো দেখবে, আমি যেটা বলছি কমন একটা রুল আছে যে তুমি ওই যে 6টা ছবির মধ্যে প্রত্যেক ছবিতে কিন্তু কোণ দেখবে ত্রিভুজ হবে এসিও আর ত্রিভুজ এসিআই। এক্ষেত্রে কি হচ্ছে সাইন আর, সাইন আর বাই এর কি আইসি, আইসি বা সিআই লিখতে পারো, ইকুয়াল টু সাইন থিটা বাই এআই। দ্যাট মিনস সাইন আর বাই সাইন থিটা ইকুয়াল টু সিআই বাই এআই। এটা গেল। তাহলে সাইন আই বাই সাইন থিটা ওসি বাই এও, আর সিআই আর বাই সাইন থিটা সিআই বাই এআই। এখন আমরা স্নেলের একটা সূত্র ছিল, স্নেল সূত্রটা কি বলছে, স্নেল সূত্রটা বলছে যে মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ আর ইকুয়াল টু মিউ টু সাইন আর। মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন ইকুয়াল টু অপর মাধ্যমে প্রতিসরাঙ্ক ইন্টু সাইন আর, সাইন আর। তাহলে মিউ ওয়ান ইন্টু লিখছি সাইন আই বাই সাইন থিটা ইকুয়াল টু মিউ টু ইন্টু সাইন আর বাই সাইন থিটা। ওই পক্ষকে সাইন থিটা দিয়ে ভাগ করে দিয়েছি আমি। ভাগ করে দিলে কি পাওয়া যাচ্ছে, এই সাইন আর বাই সাইন থিটার জায়গায় কি লিখবো, সাইন আই বাই সাইন থিটার জায়গায় লিখবো লিখবো ওসি বাই এও ইকুয়াল টু মিউ টু ইন্টু এর জায়গায় কি লিখবো, সাইন আর বাই সাইন থিটার জায়গায় সিআই বাই এআই, সিআই বাই এআই। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কিভাবে হচ্ছে। নেক্সট মিউ ওয়ান ইন্টু ওসি, ওসি হচ্ছে দেখো লিখছি ওসি বাই, যেহেতু এটা প্রতিসম মানে অবতল তলে প্রতিসম হচ্ছে, এই যে এই তলটার উন্মেষ খুবই ক্ষুদ্র, তাহলে কি এ বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, তাহলে এর জায়গায় কি লিখবো, পি লিখবো। ওসি বাই পিও ইকুয়াল টু মিউ টু সিআই বাই পিআই। এখান থেকে লিখছি মিউ ওয়ান ইন্টু ওসির জায়গায় লিখতে হবে ওসি, ওসি মানে পিও মাইনাস পিসি, পিও মাইনাস পিসি বাই পিও ইকুয়াল টু মিউ টু ইন্টু সিআই জায়গায় কি লিখবো, সিআই জায়গায় লিখবো পিআই মাইনাস পিসি বাই পিআই। দ্যাট মিনস মিউ ওয়ান ইন্টু ভাগ করলে কত, 1 মাইনাস পিসি বাই পিও ইকুয়াল টু মিউ টু ইন্টু 1 মাইনাস পিসি বাই পিআই। এবার আমরা এগুলো জায়গায় একটু মানগুলো বসিয়ে দিই, দেখো কি দাঁড়ায়, মিউ ওয়ান ইন্টু 1 মাইনাস পিসি মানে কত, পিসি মানে তো হচ্ছে বক্রতা ব্যাসার্ধটা, এটা মাইনাস আর হবে বাই পিও, এটা হচ্ছে পিওটা কি অবজেক্ট ডিস্টেন্স, এটা মাইনাস ইউ হবে ইকুয়াল টু মিউ টু ইন্টু 1 মাইনাস এটাও সেম বাই মাইনাস আর, আর প্রতিবিম্ব পিআই এটা মাইনাস ভি। দ্যাট মিনস কিন্তু গুণ করে দিচ্ছি মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান ইন্টু আর বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ টু ইন্টু আর বাই ভি। আর কমন নিচ্ছি, একদিকে আনছি কত, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান। দ্যাট মিনস মিউ টু by v minus mu1 by u equal to mu2 minus mu1 by r। এটাকে বলা হয় গাউসের সমীকরণ বা গাউসিয়ান ইকুয়েশন। গোলীয় প্রতিসারক তল অবতল প্রতিসারক ক্ষেত্রে তলের ক্ষেত্রে গাউসের সমীকরণ mu2 by v minus mu1 by u equal to mu2 minus mu1 by r। যদি এই সাইডটা বাই মাধ্যম হতো তাহলে কি লিখতাম, mu1 ইকুয়াল টু 1 লিখতাম, তাহলে সেক্ষেত্রে হতো mu2 বাই v মাইনাস 1 বাই mu ইকুয়াল টু হবে mu2 বাই r হতো। তাহলে এই
অবতল তলে প্রতিসরণ যখন বস্তু লঘু মাধ্যমে আছে আর প্রতিবিম্ব অসৎ, সেক্ষেত্রে মানে প্রতিবিম্ব বস্তু সৎ, প্রতিবিম্ব অসৎ আর বস্তু আছে লঘু মাধ্যমে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা বলে রাখি, যদি এটা তো সৎ বস্তুর ক্ষেত্রে, অসৎ বস্তুর ক্ষেত্রে অসৎ বস্তুটা কেমন? অসৎ বস্তুটা হচ্ছে যে বস্তু তৈরি হওয়ার চেষ্টা করছে কিন্তু বস্তু দেখা যাচ্ছে না, মানে সত্যি সত্যি মিলিত হচ্ছে না। আমি একটা ছবি এঁকে তোমাদের অসৎ বস্তুটা একটু বুঝিয়ে দিচ্ছি, যদিও এর আগে তোমরা বুঝেছো, দেখে নাও একটু। একটা অবতল প্রতিসারক তল, এই সাইডের মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ2, এদিকে মিউ1, মিউ2 গ্রেটার দ্যান মিউ1। তা অসৎ বস্তু বলতে আমরা বুঝছি, ধরো এই যে রশ্মিটা, আলোক রশ্মিটা এইভাবে পড়ছে, পড়ার পরে মানে বস্তু কেমন হবে, এখানে মিলিত হওয়ার, এই যে এটাই কিন্তু অসৎ বস্তু। এ কিন্তু মিলিত হয়নি, মিলিত হওয়ার আগেই কিন্তু এখানে এখানে প্রতিসারক তল কর্তৃক প্রতিসরণ হবে। তাহলে ও মানে বিন্দু হচ্ছে অসৎ বস্তু, মানে এইভাবে আসছিল কিন্তু এখানে মিলিত হলো না, এখানে এসে এখানে প্রতিসরণ অবিলম্বের সাহায্যে, তো অবিলম্বের ওখান থেকে প্রতিসরণ হবে, সেটা একটু দেখে নিও, খুবই সহজ ব্যাপার। তাহলে ওখানে এই যে আমি কমন যে রুল, ওই যে বলছিলাম যে প্রথমে ছবিটা আঁকবো, ছবিটা সুন্দর করে আঁকবো, ছবি আঁকার পরে ছবির ওখানে কোনটা কোন প্রতিসরাঙ্ক, একদিকে মিউ1 একদিকে মিউ2, আর কোনটা কোন, কোনটা অবজেক্ট, কোনটা ইমেজ, কোনটা সি বিন্দু, সব প্রত্যেকটা পরিষ্কার করে দেখাবো। তা প্রথম কাজ হচ্ছে ত্রিভুজ এসসিও আর ত্রিভুজ এসসিআই। এই ত্রিভুজ এসসিও থেকে পাই একটা, আর ত্রিভুজ এসসিআই থেকে পাই। তা প্রথমে হচ্ছে আমি কি করবো, প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে ইমেজ, মানে ছবিটাকে আঁকবো। তারপর ছবি আঁকার পর একটু ব্যাখ্যা করে দেবো, দেওয়ার পরে এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি, এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি, পাওয়ার পরে কি বসাবো, স্নেলের সূত্র বসাবো। স্নেলের সূত্র এটা কি, মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন আই বসাবো। 4 নম্বর কি, 4 নম্বর স্নেলের সূত্র করার পর ওখানে হচ্ছে কি, যেহেতু এর উন্মেষ খুবই ক্ষুদ্র, তাহলে কি বসাবো, এ বিন্দুর জায়গায় বসাবো পি বিন্দু। 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে এ বিন্দু পি বিন্দু বসানোর পরে বিয়োগ টিয়োগ করার পরে তারপর আমরা কি করব, ওই ইউ আর আর এইগুলো বসাবো, বসি ক্যালকুলেশন। তার মানে এই 5টা স্টেপ। প্রথমে হচ্ছে ছবিটা ভালো করে আঁকবো, নিয়ে ব্যাখ্যা করব। 2 নম্বর এসসিও ত্রিভুজ, ত্রিভুজ এসসিআই থেকে কি পাই। 3 নম্বর স্নেলের সূত্র। 4 নম্বর এ বিন্দুর জায়গায় পি বিন্দু বসাবো, যেহেতু ওই প্রতিসারক তলের উন্মেষ খুবই ক্ষুদ্র। 5 নম্বর হচ্ছে ওই যে বিয়োগটা করার পরে ইউ আর আর এর চিহ্ন বসিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে আসবে মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 বাই আর। এইগুলো কিন্তু, এইটাই কিন্তু সিম্পল প্রসেস। মোট 5টা স্টেপ গুলো মনে রাখলে সহজেই হবে। নেক্সট চলো, লেন্স। লেন্স সম্পর্কে আইডিয়া আমাদের ক্লাস 10 থেকেই আমাদের আছে, তোমরা জানো। লেন্স হচ্ছে কি, একটি সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যা কি হয়, দুটি গোলীয় তল হতে পারে কিংবা একটি গোলীয় একটি সমতল দ্বারা সীমাবদ্ধ। তাহলে দুটি গোলীয় তল কিংবা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হবে লেন্স। তা লেন্স হচ্ছে মোট আমরা 6 প্রকার জানি। এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স, আবার এর সঙ্গে সমতল কম্বিনেশন করে এটা হবে উত্তল সমতল, উত্তল সমতল। এটা হচ্ছে উত্তল অবতল, এটা হচ্ছে অবতল সমতল, এটা হলো অবতল উত্তল। এখন বিভিন্ন কম্বিনেশন, অবতল, এটা অবতল, এটা উত্তল, অবতল উত্তল। তাহলে এটাকে উভতল বলে, এটাকে উভবতলও বলা হয়। তাহলে 6 রকম, মানে বিভিন্ন রকম বলা যায়। তা এই যে লেন্সের ক্ষেত্রে আমরা যে লেন্সের বিভিন্ন অংশের পরিচয়, এগুলো আমরা আগেও করেছি, এখনো দেখবো, সেগুলো একটু দেখে নাও। আমরা যদি উত্তল লেন্স ধরি, উত্তল লেন্সের কোনটা কোনটা কি বলা হয়, এই যে উভতল বা এই যে উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ক্ষেত্রে এল ও এল ড্যাশ একটা উত্তল লেন্স বা উভতল লেন্স। এই লেন্সের একটা গোলকের অংশ এই লেন্স,
আর এই সাইডে একটা গোলক আছে, এরকম গোলক আছে। এই গোলকের কেন্দ্র একটা C1 একটা C2, এগুলোকে বলা হয় বক্রতা কেন্দ্র। আর OC1 ও C2 এদের বলা হয় বক্রতা ব্যাসার্ধ। C1 ও C2 এটা হচ্ছে, এটাকে বলা হয় প্রধান অক্ষ, তোমরা জানো। ও হলো আলোক কেন্দ্র। আর এই যে লেন্সের ও বিন্দুকে বলা আলোক কেন্দ্র। তা লেন্সেরও ক্ষেত্রে উন্মেষ আছে। কোনো লেন্স ওয়ার বক্রতা কেন্দ্রে যে কোণ করে তাকে বলা হয় কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ খুবই ক্ষুদ্র হওয়া দরকার। আমরা পাতলা লেন্স সবসময় ব্যবহার করি, এগুলো তোমরা প্রত্যেকে জানো। তা এই যে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, আর অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। অভিসারী কথার অর্থ হচ্ছে একটা পয়েন্টে মিলিত হয়, কারণ প্রধান অক্ষের, এটা লেন্সের অক্ষ, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল সরলরেখা কি হয়, প্রতিসরণের পর একটা পয়েন্ট দিয়ে যায়, প্রধান অক্ষের উপর একটা বিন্দু দিয়ে যায়। এই বিন্দুটাকে বলা হয় ফোকাস। তা এই যে উত্তল লেন্স আলো পড়লেই কিন্তু একটা পয়েন্টে মিলিত হওয়ার বা অভিসারী হওয়ার ইচ্ছা আছে, তাই বলা অভিসারী। আর অবতল লেন্সের ক্ষেত্রে মানে অপসারী হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তা উত্তল লেন্সকে অভিসারী বলা হয় কারণ এই যে লেন্সকে আমরা অনেকগুলো ছোট ছোট প্রিজমের খণ্ড বলে মনে করতে পারি। সেই প্রিজমের খণ্ড বলতে কেমন, এই দেখো একটা লেন্স আছে, এবং কাটলে দেখাচ্ছি কি হচ্ছে, অনেকগুলো খণ্ড খণ্ড আমরা পাচ্ছি, একটা প্রিজম হিসাবে কল্পনা করতে পারি। তো এই প্রিজমের ক্ষেত্রে ভূমি কোন দিকে, নিচের দিকে। এই প্রিজমের ভূমি নিচের দিকে, এই প্রিজমের ভূমি নিচের দিকে, এই প্রিজমের ভূমি নিচের দিকে, এর ক্ষেত্রে নিচের দিকে। এইগুলোর ভূমি কোন দিকে, এদিকে। এই প্রিজমের ক্ষেত্রে এদিকে, এরই ভূমি নিচের দিকে। তার মানে কি হচ্ছে, আমরা জানি যে প্রিজমের মধ্য দিয়ে আলো যখন পাস করে, প্রতিসরণ হয়, তাহলে প্রতিসরণের পর কি হয়, ভূমির দিকে বেঁকে যায়। তাহলে এ তো ভূমির দিকে বেঁকে যাওয়ার টেন্ডেন্সি আছে। ভূমির দিকে বেঁকে যাওয়ার টেন্ডেন্সির জন্যই কি হয়, সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর একটা পয়েন্টে মিলিত হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে এটি উল্টো হবে। তা আমরা যে লেন্স যে ব্যবহার করছি, এই লেন্সের উপাদান এটা কাঁচ দিয়ে তৈরি। এই কাঁচের প্রতিসরাঙ্ক কিন্তু বাইরের মাধ্যমে প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হবে। তার যদি কখনো যে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, তাহলে উত্তল লেন্স অবতল হিসাবে, অবতল লেন্স কিন্তু উত্তল হিসাবে কাজ করবে। এটা একটু মনে রাখবো। কি বললাম, যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক বা লেন্সটি যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, তাহলে উত্তল লেন্স অবতল হিসাবে, অবতল লেন্স উত্তল হিসাবে কাজ করবে। এই লেন্সের ক্ষেত্রে এল ও এল ড্যাশ একটা উত্তল লেন্স বা উভত্তল লেন্স। এই লেন্সের ক্ষেত্রে ও হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কাকে বলা, আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, যে বিন্দু দিয়ে আলো পাস করলে বা আলো গেলে ওর চ্যুতি শূন্য হয়, মানে কোনো চ্যুতি হয় না। কিংবা এক কথা বলা যায়, ধরো আলোকরশ্মি লেন্সের উপর এই পড়লো, একটা পৃষ্ঠে পড়লো, পড়ার পরে কি হয়, অপর পৃষ্ঠ দিকে নির্গত হবে। নির্গত হওয়ার সময় কি প্রধান অক্ষের সমান্তরাল, মানে এই আবৃত রশ্মি সমান্তরালভাবে নির্গত হবে। তখন এই লেন্সের ভিতরে, লেন্সের যে গতিপথটা হচ্ছে, লেন্সের ভিতরে আলোর যে গতিপথ, সেই গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু, যে লেন্সের একটি পৃষ্ঠে আলো অপতিত হয়ে লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় প্রথম রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়। তখন ওই রশ্মি লেন্সের ভিতরে, লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলা আলোক কেন্দ্র, এটা ও। বা এই যে আলোক কেন্দ্রের ক্ষেত্রে কি হবে, এই রশ্মি দুটো কি সমান্তরাল, তা আমরা রশ্মি চ্যুতি কত, আপতিত রশ্মি চ্যুতি কোণ হচ্ছে 0 ডিগ্রি। তা আমরা এখন প্রমাণ করব যে আলোক কেন্দ্র হচ্ছে একটা স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু। আলোক কেন্দ্র কিন্তু একটাই, লেন্সের আলোক কেন্দ্র একটা স্থির বিন্দু, ওর আলোক কেন্দ্র হচ্ছে একটাই। এটা আমরা একটু প্রমাণ করবো, দেখে নাও প্রমাণটা, খেয়াল করো। দেখো আমি ছবিটা এঁকেছি। এই যে এল ড্যাশ একটি উত্তল লেন্স আছে, এই উত্তল লেন্সে আলোক কেন্দ্র হচ্ছে ও। আলোক কেন্দ্র ব্যাপারটা নিশ্চয়ই একটু বলেছি। দেখো পি কিউ আর এস হচ্ছে রশ্মির গতিপথ। তাহলে এই যে C1 আর C2 হচ্ছে দুটো বক্রতা কেন্দ্র।
তাহলে C1 ও C2 এটা হচ্ছে C1 ও C2 হচ্ছে এটা হলো প্রধান অক্ষ। তাহলে ও বিন্দুতে ছেদ করেছে রশ্মির গতিপথ, ও হচ্ছে আলোক কেন্দ্র। তা আমরা ধরছি এই তল দুটো, একটা তল হচ্ছে এল এ এল ড্যাশ, একটা তল হচ্ছে এই তল এল এ এল ড্যাশ, একটা এল বি এল ড্যাশ। তা এই যে এল বি এল ড্যাশ এই তলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ একটা আছে, এই ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আছে, প্রত্যেকের বক্রতা ব্যাসার্ধ আছে। তা দেখো এখানে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি এই কিউ বিন্দুতে, আর বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি, দুটো স্পর্শক কিন্তু এখানে আছে। তা যদি আর কি করলাম আমরা C1 কিউ যোগ করছি, C1 কিউ যোগ করলাম, আর একটা C2 বি পয়েন্ট ছিল, C2 আর যোগ করলাম, C1 কিউ যোগ করলাম, C2 আর যোগ করলাম। এখানে C1 কিউ ইকুয়াল টু ধরছি R1 আর C2 আর ইকুয়াল টু R2। C1 কিউ হচ্ছে R1 আর C2 আর ইকুয়াল টু R2। তা এই যে এটা সমান্তরাল, এই যে স্পর্শ পেয়েছি, তাহলে সমান্তরাল কাজ ফলক, সমান্তরাল ফলকের মধ্য দিয়ে কোন রশ্মি পাস করলে কি হয়, এই আপতিত রশ্মি আর নির্গম রশ্মি সমান্তরাল, PQ আর RS কিন্তু পরস্পর সমান্তরাল হবে। PQ RS কেন সমান্তরাল এটা এর থেকেও বোঝা যাচ্ছে। আর এই যে C1 কিউ হচ্ছে স্পর্শকের উপর লম্ব, আর C2 আরও কিন্তু এই স্পর্শকের উপর লম্ব। তাহলে আবার এই স্পর্শক দুটো পরস্পর সমান্তরাল, তাহলে কি হবে C1 কিউ সমান্তরাল C2 আর লেখা যাবে, C1 কিউ সমান্তরাল C2 আর লেখা যাবে। তাহলে C1 কিউ C2 আর সমান্তরাল যদি হয়, তাহলে C1 ও কিউ ত্রিভুজ একটা ধরছি, C1 ও কিউ এই যে এই ত্রিভুজটা C1 ও কিউ, আর একটা C2 ও আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটোর মধ্যে কি পাচ্ছি আমরা, ত্রিভুজের সদৃশ্য কোণী, এই সদৃশ্য ত্রিভুজের কি অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। তা সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে কি লিখব, C1 কিউ বাই C2 আর ইকুয়াল টু C1 কিউ বাই C2 আর, এই যে C1 কিউ বাই C2 আর ইকুয়াল টু লেখা যাবে, আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু OC1 বাই OC2, OC1 ইকুয়াল টু OC2, এই OC1 ইকুয়াল টু or OC1 বাই OC2 ইকুয়াল টু C1 কিউ বাই C2 আর। C1 কিউ সমান ছিল R1, C2 আর সমান ছিল R2। তাহলে এবার কি লিখছি, or OC1 বাই OC2 ইকুয়াল টু C1 কিউ। দেখো কিউ বিন্দু, C1 কিউ মানেই তো C1 বি, দেখো C1 বি বাই C2 আর এর জায়গায় লিখবো A, C1 বি বাই C2 A ইকুয়াল টু R1 বাই R2। এখান থেকে লিখছি or C1 বি মাইনাস OC1 বাই C2A মাইনাস OC2, এই যে বিয়োগ, এটাতে এটা বিয়োগ করলে এটাতে বিয়োগ করলে কত হচ্ছে R1 বাই R2, C1 বি মাইনাস OC1 C2A মাইনাস OC2 ইকুয়াল টু R1 বাই R2। C1 বি, এই C1 বি থেকে OC1 বাদ দিচ্ছি, তাহলে পাচ্ছি OB, তাহলে OB পাচ্ছি, দেখো OB বাই C2 এর থেকে, এই যে C2 এর থেকে বাদ দিচ্ছি OC2 বাদ দিলে পাচ্ছি OA ইকুয়াল টু R1 বাই R2, দ্যাট মিন্স R1 বাই R2 ইকুয়াল টু OB বাই OA। এখান থেকে আমরা একটা কনক্লুশন বা সিদ্ধান্ত করতে পারি কি, আলোক কেন্দ্র লেন্সের এই যে বেধ, এই লেন্সের বেধকে R1 বাই R2 ইকুয়াল টু OB বাই OA, লেন্সের বেধকে ব্যস্তানুপাতে বিভক্ত করে। R1 এর জায়গায় হচ্ছে R1 মানে এই সাইডটা, তাহলে OB মানে উল্টো সাইডটা হচ্ছে R1 বাই R2 ইকুয়াল টু OB বাই OA। তাহলে আলোক কেন্দ্র লেন্সের বেধ OB কে ব্যস্তানুপাতে বিভক্ত করে।
এখন এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করছি। কি ক্যালকুলেশন? দেখো, এটাকে উল্টে লিখছি R2/R1 ইকুয়াল টু ওএ বাই ওবি। উভয় পক্ষে আমরা 1 যোগ করছি। 1 যোগ করে কি পাই? এখানে +1, আচ্ছা 1 প্লাস, এখানে 1 প্লাস করছি, করলে কত পাওয়া যাচ্ছে? R1 প্লাস R2/R1 ইকুয়াল টু ওএ প্লাস ওবি বাই ওবি, ওবি বাই ওবি। তাহলে দ্যাট মিনস R1 প্লাস R2/R1 ইকুয়াল টু ওবি প্লাস ওবি, মানে লেন্সের বেগ কি ধরো T বাই ওবি, T বাই ওবি। তাহলে ওবি সমান কি পাচ্ছি? ওবি সমান পাচ্ছি T ইন্টু R1/R1 প্লাস R2। সেমভাবে ওয়ে কি পাবো? ওয়ে সমান পাবো T ইন্টু R2/R1 প্লাস R2। তাহলে ওবি সমান পেলাম T ইন্টু R1/R1 প্লাস R2, আর ওয়ে সমান পেলাম T ইন্টু R2/R1 প্লাস R2। তো T ধ্রুবক, লেন্সের বেগটা এখানে ধ্রুবক ধরেছি, R1 R2 প্রত্যেকে ধ্রুবক। তাহলে ওবি, তাহলে কি হচ্ছে? এখান থেকে বলতে পারি যে ও বিন্দু নির্দিষ্ট বলে এটা সম্ভব। ও বিন্দু একটা নির্দিষ্ট হলে কিন্তু এই ইকুয়েশন দুটো সিদ্ধ হবে, সিদ্ধ হবে। তাহলে বলতে পারি আলোক কেন্দ্র একটা হচ্ছে স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু। তাহলে আমরা কিভাবে করলাম বুঝতে? প্রথমে ছবিটা আঁকবে, একে পরিচয়গুলো দেবে, দেওয়ার পরে দেখো C1Q ইকুয়াল টু C2R, C1Q ইকুয়াল টু R1 হয়, C2R ইকুয়াল টু R2 হয়। এগুলো একটু দেখে নেবে। দেখার পরে আমরা দুটো স্পর্শক আঁকা রয়েছে, আর এখান থেকে রশ্মি গতিপথগুলো দেখাবে। দেখার পরে দুটো হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ অনুবাহুগুলি সমানুপাতি হয়, সেক্ষেত্রে আমরা দুটো এই যে ত্রিভুজ ধরে আমরা বাহুগুলো ধরে আমরা ক্যালকুলেশনটা পরপর করে শেষ পর্যন্ত পেলাম ওবি ইকুয়াল টু TR1/R1 প্লাস R2, ও ইকুয়াল TR2/R1 প্লাস R2। তা টি ধ্রুবক, R1 R2 প্রত্যেকে ধ্রুবক। তাহলে কি ও বিন্দু স্থির হলে এটা সম্ভব। ওই জন্য বলা হচ্ছে আলোক কেন্দ্র হচ্ছে একটা স্থির বিন্দু। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা। চলো পরে দেখো লেন্সের ফোকাস বিন্দু। আমরা ফোকাস বিন্দু দুটো আছে, একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। ফোকাস মানে মুখ্য ফোকাস, আমরা বলছি মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস একটা, আর একটা প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস। তাহলে প্রথম আর দ্বিতীয় মুখ্য ব্যাপারটা কি? এটা হচ্ছে খুবই সহজ ব্যাপার। দেখো, একগুচ্ছ সমান্তরাল রশ্মি উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষে সমান্তরাল আলো রশ্মি পড়লো। এই সমান্তরাল রশ্মি কি হবে? প্রতিসরণের পর কি হবে? প্রতিসরণের একটা পয়েন্টই যাবে। এই পয়েন্টটা হচ্ছে কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা F2 দ্বিতীয় মুখ্য। প্রথম মুখ্য ফোকাস হচ্ছে লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু যে বিন্দু থেকে আলো বার হচ্ছে, বার হলে প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস F1। তাহলে প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য, আমরা যেটা জানি সাধারণত বেশিরভাগ পড়ে ওটা কিন্তু দ্বিতীয় মুখ্য ফোকাস, আর প্রথম মুখ্য ফোকাস এখান থেকে বার হলে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তার অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? ওই একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে পড়লে প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ওটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। আর গৌণ ফোকাস হচ্ছে যদি একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে না এসে যদি তির্যক ভাবে পড়ে, তাহলে কি হবে? ওরা ফোকাস তলের উপর যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ওটাই দ্বিতীয় মুখ্য ফোকাস। ও দ্বিতীয় মুখ্য ফোকাস কিন্তু অসংখ্য হতে পারে, তোমরা এগুলো জানো। আর ফোকাস তল হচ্ছে ফোকাসের সঙ্গে যে লম্বভাবে যে তল কল্পনা করা হয় তার নাম হচ্ছে ফোকাস তল। আর আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। তা এই যে ফোকাস দূরত্বকে স্মল এফ দ্বারা নির্দেশ করা হয়, স্মল এফ দ্বারা নির্দেশ করা হয়। তা এই ফোকাস দূরত্বের মান কিন্তু আলোর বর্ণ আর লেন্সের মাধ্যম আর তার পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে কি আলোর বর্ণের উপর নির্ভর করে, লেন্স কোন মাধ্যম দিয়ে তো লেন্সের উপাদানের যে প্রতিসরাঙ্ক বা লেন্সের মাধ্যম আর পারিপার্শ্বিক মাধ্যমের উপর কিন্তু এই ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্বের মানটা নির্ভর করে। তা আমরা এই যে লেন্সের ক্ষেত্রে এখন এই যে
প্রতিবিম্ব নির্ণয় করব। প্রতিবিম্ব কি করে নির্ণয় করতে হয় বা প্রতিবিম্ব আঁকতে হয় কি করে তোমরা ক্লাস 10-এ পড়েছো, তবু আরেকবার আমি বলছি। দেখো, লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব নির্ণয় করতে গেলে কতগুলি ক্রাইটেরিয়া মনে রাখতে হয়। এক নম্বর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি উচ্চ কোয়া দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে নির্গত রশ্মি, আলোক কেন্দ্রগামী রশ্মি সোজা বেরিয়ে যায়, ওর কোনো চ্যুতি হয় না। আরেকটা হচ্ছে ফোকাস থেকে নির্গত রশ্মি কি হয়, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যায়। এই তিনটি ক্রাইটেরিয়া বা শর্ত আমরা জানতাম। তা লেন্সের ক্ষেত্রে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় কোথায় তৈরি হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, সেগুলো আমরা ছবি আঁকতে পারি। সেই এগুলো ছিল আমাদের যে বস্তু অসীম দূরত্বে অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে, বক্রতা কেন্দ্র অসীমের মধ্যে। বস্তু প্রথমে হচ্ছে অসীমের পর হচ্ছে অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে, তারপর হচ্ছে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, তারপর হচ্ছে তারপরে ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে। এই অতগুলো অপশন ছিল। তা তোমাদের একটা চার্ট আমি অবতল দর্পণ করার সময় দিয়েছিলাম। আমি তখন বলেছিলাম অবতল দর্পণ ইজ ইকুইভ্যালেন্ট টু উত্তল লেন্স। কিছু একটু সামান্য পার্থক্য আছে, ওখানে প্রতিফলন হয়, এখানে প্রতিসরণ হয়। একটা চার্ট তোমাদের বইতে আছে, সেই চার্টটাও দেখিয়ে দিচ্ছি যে বস্তু কোথায় কোথায় রাখলে প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়, দেখে নাও। দেখো চার্টটা দেখো। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, প্রতিবিম্বের প্রকৃতি আর বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের আকার। উত্তল লেন্স 1 নম্বর, বস্তু অসীম ইনফিনিটি লেখা, প্রতিবিম্ব কোথায় হবে এফ দূরত্বে, সৎ ও অবশিষ্ট অতি ক্ষুদ্র। 2 নম্বর, ইনফিনিটি ও 2f, 2f মানে বক্রতা কেন্দ্রের মধ্যে, 2f ও অসীমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে f ও 2f এর মধ্যে, সৎ ও অবশিষ্ট ক্ষুদ্রতর। 3 নম্বর, 2f দূরত্বে, 2f থাকবে, সৎ ও অবশিষ্ট বস্তুর সমান। 2f দূরত্বে থাকলে কিন্তু বস্তুর আকার সমান প্রতিবিম্বের আকার হয়। 4 নম্বর হচ্ছে 2f আর f এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে 2f ও ইনফিনিটির মধ্যে থাকবে, সৎ ও অবশিষ্ট বিবর্ধিত, সৎ প্রতিবিম্ব কিন্তু বিবর্ধিত। আর 5 নম্বর ছিল এফ এ হলে কি হবে, ইনফিনিটি অসীমে, সৎ ও অবশিষ্ট অতিমাত্রা বিবর্ধিত। 6 নম্বর, আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে মানে এফ আর ও এর মধ্যে থাকলে কি হবে, ইনফিনিটি ও শূন্যর মধ্যে বা ওর মধ্যে থাকবে, অসৎ ও সমশিষ্য বিবর্ধিত। এই ছবিটা আমরা ক্লাস 10-এ প্রায় আঁকতাম। আর অবতলের ক্ষেত্রে কি হবে, বস্তু যদি অসীমে থাকে ফোকাস প্রতিবিম্ব এফ এই তৈরি হবে, অতি ক্ষুদ্র অসৎ। অবতল লেন্স সর্বদা বস্তু অসৎ ও খর্ব আকৃতির প্রতিবিম্ব তৈরি করে। তাহলে এই চার্টটা তোমার মনে রাখবে, এবং ছবিগুলো কিন্তু সহজে আঁকা যায়। আমি একটা ছবি তোমাদের এঁকে দেখাচ্ছি। বস্তু যদি আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে আছে, ছবিটা একটু দেখো, তোমরা পারবে, সহজ ছবি। এই হচ্ছে উত্তল লেন্স। এই উত্তল লেন্সের ক্ষেত্রে এই হচ্ছে আলোক কেন্দ্র। তা এই পিক, এটা ও বিন্দু, এটা এফ, আর এগুলো সি ঠিক করে, এফ এটা সি, এই সাইডে সেম ডিসটেন্স এফ আর সি ঠিক করে নেবে। ওয়াই এফ এর মধ্যে একটা বস্তু আছে, এভাবে পড়লে সমান্তরালে পড়লে ক দিয়ে যাবে, এফ দিয়ে চলে যাবে, এফ দিয়ে চলে আট রশ্মি কি আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাবে। দেখো এরা কিন্তু কখনোই মিলিত হবে না। কোথায় মিলবে, উল্টো দিকে বর্ধিত করে দাও, বর্ধিত করলে কিন্তু এই পি বিন্দুতে পি কিউ যদি বস্তু হয়, তাহলে এখানে পি থেকে লম্ব টানো, তাহলে পি কিউ হলো পি কিউ বস্তুর প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, খুব সহজ হিসাব। এই আঁকা তোমরা প্রায় আগে আঁকতে, এই অন্য আঁকাগুলো তোমরা প্র্যাকটিস করবে, খুব একটা তোমাদের পরীক্ষায় আসবে না, কারণ এগুলো তোমরা আগে পড়েছো। নেক্সট হচ্ছে এই যে আমরা যখন প্রতিবিম্ব আঁকি, প্রতিবিম্ব আঁকার সময় কিংবা প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব, এই মাপগুলো আমরা যখন নিই, মাপগুলো নেওয়ার সময় আমাদের চিহ্নের নিয়মটা অবতল দর্পণের ক্ষেত্রে যেমন চিহ্নের নিয়ম ছিল, এখানে একই চিহ্নের নিয়ম। আলোক রশ্মির বিপরীতে গেলে হবে ঋণাত্মক, আলোক রশ্মির দিকে গেলে হবে ধনাত্মক। আর এই যে প্রতিবিম্বের ক্ষেত্রে
যে বিবর্ধন, বিবর্ধন 3 রকম ছিল, রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, অনুদৈর্ঘ্য, আর হচ্ছে রৈখিক, অনুদৈর্ঘ্য, আর একটা হচ্ছে রৈখিক বিবর্ধন, অনুদৈর্ঘ্য আর ক্ষেত্রীয় বিবর্ধন, 3 প্রকার বিবর্ধন ছিল। প্রত্যেক বিবর্ধনের সংজ্ঞাটা তোমরা পড়বে, খুবই সহজ হিসাব, এরা ঠিক দর্পণের মতোই। আর লেন্সের ক্ষেত্রে আরেকটা আছে লেন্স চেনার উপায়। লেন্স চেনার উপায় কি, যে লেন্সের কাছাকাছি যদি আঙুল রাখলে যদি বড় দেখায় তাহলে বুঝতে হবে লেন্সটি উত্তল, আর ছোট দেখালে কি বুঝতে, ওটা হচ্ছে অবতল লেন্স। কারণ কি, ওআরএফ এর মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব সবসময় কি হয়, বড় দেখায়, অসত সমশিষ্য বড় প্রতিবিম্ব তৈরি হয়। সেই হিসাবে উত্তল লেন্সের খুব নিকটে বা খুব কাছাকাছি তুমি আঙুলটাকে রাখলে বা কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব বড় আকারের হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, তুমি আঙুল তুমি যেখানে রাখো না কেন প্রতিবিম্ব সময় ছোট হবে। এভাবে উত্তল লেন্স অবতল লেন্স আমরা চিনব। তা আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি, এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। সকলে ভালো থাকবে এই বলে শেষ করলাম।